নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, বাংলাদেশের নারাইলে এক ছাত্রের বাড়িতে তার খাটের তলায়, বিছানার তলায় একটা স্নাইপার রাইফেল পাওয়া গেছে। এই রাইফেলের ছবি আমরা দেব না, কারণ সেটা ইউটিউবের বিধিভঙ্গের বিষয় থাকে, কিন্তু সমস্ত খবরের কাগজে এটা প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সেটা নিয়ে বিস্তর হইচই হচ্ছে। আপনাদের মনে আছে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া, যে ইউনূস সরকারের একজন উপদেষ্টা, তিনি কি বলেছিলেন যে 5ই আগস্টের গণ অভ্যুত্থান ব্যর্থ হলে তাদের সামনে বিকল্প পথ খোলা ছিল, তারা সশস্ত্র অভ্যুত্থানের রাস্তায় হাঁটতেন, অর্থাৎ তাদের কাছে অস্ত্রের মজুদ ভান্ডার আগে থেকেই ছিল। তারপর 5 আগস্ট পরবর্তীকালে পুলিশের থানা আক্রমণ করে অস্ত্র লুট হয়েছে। সেই অস্ত্র তো সেনাবাহিনী আর কতটা ফেরত পেয়েছে? সেগুলো রয়ে গেছে এদের হাতে, জঙ্গিদের হাতে, জেহাদিদের হাতে। বহু জঙ্গি জেহাদি কে মুক্তি দিয়েছে অন্তর্বর্তী সরকার, জসিমউদ্দিন রহমানি তাদের মধ্যে অন্যতম। আরো বহু সন্ত্রাসী এবং দাগিরা জেল ভেঙে পালিয়েছে, তাদের হাতে অস্ত্র আছে। এরা কিন্তু ইউনূসের জনগণ। ইউনূস কথায় কথায় বলছেন না, আমি জনগণের কাছে যাব, জনগণকে বলবো প্রতিহত করতে চট্টগ্রামের বন্দর, ও বিদেশিদের দেবেই। তার প্রতিবাদ করছে কে? বিএনপি। কে করছে? সেনাবাহিনী। ইউনূস বলছে যারা অপপ্রচার করছে তাদেরকে প্রতিহত করতে হবে। অর্থাৎ এই যে অস্ত্র, এই যে স্নাইপার রাইফেল, এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা? আদৌ নয়। এরকম বহু অস্ত্র এবং বুলেট বাংলাদেশের মানুষের হাতে আছে। বাংলাদেশের মানুষ বললাম কেন, এরাও বাংলাদেশের নাগরিক, কিন্তু এরা জঙ্গি জিহাদি, এরা ইউনূসের সমর্থক কুল। ইউনূস একবার বাঁশিটা বাজালেই এরা কিন্তু অস্ত্র নিয়ে নেমে পড়বে সেনাবাহিনীর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপি এবং সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি কিন্তু ইউনূসের কাছে পথের কাঁটা। এই পথের কাঁটাকে তারা দূর করতে চায়। সেনাবাহিনীর মধ্যেও বিভিন্ন রকম গোষ্ঠী আছে। ওয়াকারুজ্জামানের সঙ্গে হয়তো সেনাবাহিনীর সিংহবাগ সদস্য আছে, কিন্তু এমন কিছু সদস্য আছে যাদের সঙ্গে ইউনূসের সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এই ছাত্রদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তারা আবার র্যাডিক্যাল ইসলামের ভাবধারায় অনুপ্রাণিত। তাদের ভূমিকা কি হচ্ছে, তলে তলে তারা এই জঙ্গি জেহাদিদের সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। সাউথ ব্লক বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছে। কিন্তু ডব্বাজ ইউনূস আবার বিলেতে গেছেন, বলছেন তৃতীয় চার্লসের নামে একটা পুরস্কারও নেবে, কি অনারারি অ্যাওয়ার্ড নাকি হ্যান ত্যান। কিন্তু ওই যে কিংস ওয়েবসাইট, তাতে কিন্তু ইউনূসের নাম নেই। অনেকগুলো প্রতিষ্ঠানের কথা আছে। হ্যাঁ, সেই প্রতিষ্ঠানের সঙ্গে প্রফেসর ইউনূস কোনোভাবে সম্পৃক্ত থাকলে সেই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে তিনি অ্যাওয়ার্ডটা নিতে পারেন, কিন্তু এটা ইউনূসের ব্যক্তিগত কোনো অ্যাওয়ার্ড নয়। এবং বাংলাদেশের সমাজ মাধ্যম, গণমাধ্যম এবং ইউনূসের প্রেস সচিব এমন ভাবে বলছেন বিষয়টা যেন প্রফেসর ইউনূস দ্বিতীয়বারের জন্য নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন, ডববাজি করে বিলেতে যাচ্ছেন। ওর লক্ষ্য হচ্ছে কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করা, এবং ওই যে বারবার করে বলছে না যে আওয়ামী লীগ প্রচুর পয়সা পাচার করেছে, দুদকের প্রধান যাচ্ছে, বাংলাদেশ জাতীয় ব্যাংকের প্রধান যাচ্ছে, কিন্তু টিউলিপ সিদ্দিকী ইউনূসের খেলাটা ধরে ফেলেছেন এবং দুগ্ধ পাত্রে গোচনাটুকু ঢেলে দিয়েছেন। ইউনূসের স্বপ্নের এই পুরস্কার নেব, ছবি উঠবে, কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করবো, এত প্ল্যান করে গেছিল। তো ওই দুগ্ধ পাত্রে গোচনাটা ঢেলে দিয়ে টিউলিপ সিদ্দিকী বলেছে যে আমার বিরুদ্ধে তো এত অভিযোগ, দুদক তদন্ত করছে, আমার আইনজীবীরা যোগাযোগ করার চেষ্টা করলেও দুদকের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। বাংলাদেশের বিভিন্ন ঠিকানায় চিঠি পাঠানো হচ্ছে, যেই ঠিকানার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এবং আমি ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ সংসদের সদস্য। শেখ হাসিনা আমার মাসি হতে পারেন, কিন্তু বাংলাদেশের সঙ্গে আমার আলাদা কোনো বিজনেস ইন্টারেস্ট নেই। তিনি ইউনূসের সাক্ষাৎ প্রার্থী হয়েছেন। এখন শুধু ইউনূস কি করবে? ও তো খুব গণতান্ত্রিক রীতিনীতির বড়াই করে। সৎসাহস থাকলে টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করুন, তার কথা জানান। ইউনূস যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো টিউলিপকে বলুন, টিউলিপ তার কথা বলুন।
এড়িয়ে গেলে তো চলবে না, তাহলেই তো বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হয়। অনেক ফ্যাব্রিকেটেড অভিযোগ। এখন টিউলিপ সিদ্দিকী যদি ইউনূসের সাক্ষাৎ না পান তাহলে কিন্তু এই ধারণাটাও কারেন্সি পাবে যে ইউনূস টিউলিপের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। তাই এই অভিযোগগুলো অসার এবং ভিত্তিহীন। আর যদি ইউনূস গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করেন, তিনি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে কথা বলবেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন সম্মাননীয় সদস্য, কিন্তু ও ঢপ দিয়ে যাচ্ছে বিদেশে। আবার ঢপ দিয়েছে যে এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আচ্ছা, বাংলাদেশের মুসলিম রাষ্ট্র, পবিত্র রমজান মাস চলবে, ধর্মপ্রাণ মুসলিমরা রমজান মাসে ত্যাগ তিতিক্ষার মধ্যে থাকেন। তো রমজান মাসের পরে ঈদ হবে, তখন নির্বাচন হয়। তারপরে এপ্রিলে আবার পরীক্ষা টরীক্ষা আছে বাংলাদেশে, ওই সময় ঝড় বৃষ্টি কালবৈশাখী হয়। তো ডিসেম্বরে ভোট করতে অসুবিধা কোথায়? ওর অসুবিধাটা অন্য জায়গায়, সেটা আজকে বলে আমি প্রতিবেদনকে দীর্ঘায়িত করব না। ইউনূসের একটা কথাই বলি আপনাদের, যে ইউনূস যে ছকটা করেছে, বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা কিন্তু সেই ছকটা ধরতে পারছে না। তারা ভাবছে যে ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় পাকাপাকিভাবে থাকতে চায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ইউনূস প্রথমে ভেবেছিল পাকাপাকিভাবে থাকবে, কিন্তু সেটা সম্ভব হবে না, ইউনূসও জানে। তাহলে এই কালক্ষেপ করছে কেন? ও চাইছে একটা প্রাইজ পোস্ট পেতে। সেটা কি, সেটা আমি দু একদিন বাদে একটা প্রতিবেদনে বলবো। 15ই জুন সন্ধ্যে 6টায় আমার প্রতিবেদন দেখবেন, তাহলে আমি আপনাদের বলবো ইউনূসের আসল ছকটা কি, কেন ও বাংলাদেশের নির্বাচনটাকে ডিলে করতে চাইছে। There must have been certain reason behind this. ও এমনি এমনি নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলছে, সব কিছু একটা পরিকল্পিত চিত্রনাট্য। তবে এই চিত্রনাট্যের সঙ্গে বাংলাদেশের ক্ষমতায় ইউনূসের দীর্ঘদিন থেকে যাওয়ার বিষয়টা যেমন আছে, সেটা যদি সম্ভব কোনোভাবে না হয়, ইউনূস এমন একটা পদ চাইছেন, সম্মানজনক রিহ্যাবিলিটেশন, সেটা কোনো আন্তর্জাতিক মঞ্চেরও হতে পারে। সেটা যতক্ষণ না এনশিওর হবে ততক্ষণ পর্যন্ত ইউনূস নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেবে না। ও বিদেশি প্রভুদের স্বার্থ সুরক্ষিত করছে। এখন বিদেশি প্রভুরা তোকে পুরস্কৃত করবে। ইউনূস তো একটা দাবি জানিয়েছে ওর প্রভুদের কাছে, যে আমি তো ভাই তোমাদের সব স্বার্থ দেখছি, এবার বৃদ্ধ বয়সে আমার স্বার্থটাও দেখো, যেটা চাইছি সেটা আমার হাতে তুলে দাও। যতক্ষণ না সেটা কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইউনূস যাবে না। সেটা কি, 15ই জুনের একটি প্রতিবেদনে বলবো আপনাদের। কিন্তু ঢপবাজি করে ইউনূস আবার বিদেশে গেছে, বলছে সম্মান পাবে, পুরস্কার পাবে। আরে কিংস ওয়েবসাইটে ইউনূসের নামই নেই। অনেকগুলো সংস্থার কথা আছে, সেই সংস্থার সঙ্গে সুদিটা যুক্ত থাকতে পারে কোনো না কোনো ভাবে, তাহলে তো সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ও সম্মান নিতে পারে। তার সাথে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার বিষয়টা কিভাবে হচ্ছে? আসলে ইউনূস নিজেকে একটা হাই পেডেস্ট্রালে বসিয়ে সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বাংলাদেশের মানুষকে ও অসম্মান করে, রাজনৈতিক নেতাদের গুরুত্ব দেয় না, সংবাদ মাধ্যমকে দুচ্ছাই করে। ওকে কেউ কিছু বলতে পারবে না, ও একটা উঁচু আসনে বসে থাকবে, ওর মনে হলে কাউকে একটু দয়া দাক্ষিণ্য করবে, মুখও বধির হয়ে থাকে। যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইউনূসের কাছে যায়, তাদের দাবি দাওয়া জানায়, দেখবেন সংবাদ মাধ্যমের সামনে বলেন আমরা এই বলেছি, আমরা তাই বলেছি। যখন সাংবাদিকরা বলেন যে মুখ্য উপদেষ্টা কি বললেন, তখন কি বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা? যে উনি সবকিছু শুনেছেন, কিছু বলেননি। এটাই হচ্ছে ইউনূস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার।